আসসালামুআলাইকুম। নজরুল সিজ এডুকেশনের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে সম্পূর্ণ একটি নতুন টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর এই টপিকসটি কিন্তু হচ্ছে ক্যাপিটাল বাজেটিং বা মূলধন প্রাক্কলন। এই টপিকসটি এইচএসসির ফিন্যান্স এবং ব্যাংকিং বইয়ের প্রথম পত্রের 8ম অধ্যায়ে রয়েছে এবং এসএসসির 5ম অধ্যায়ে রয়েছে। এছাড়া B.B.A, M.B.A এর বিভিন্ন সেমিস্টারেও এই অধ্যায়টি আপনারা খুঁজে পাবেন। যদিও অধ্যায়টি একটি ম্যাথমেটিক্যাল বিষয়, তারপর এখানে কিছু থিওরিটিক্যাল টার্মও রয়েছে যেগুলো আমাদের অবশ্যই জানা জরুরি। তাই আজকের এই টিউটোরিয়ালটি মূলত একটি থিওরিটিক্যাল ডিসকাশন। শুরু করা যাক। শুরুতে যে টপিকসটি নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে মূলধন বাজেটিং বা ক্যাপিটাল বাজেটিং আসলে কি, এর সংজ্ঞা বা ডেফিনেশনটাই আমি আপনাদেরকে প্রথমে বলবো। ক্যাপিটাল এবং বাজেটিং, ক্যাপিটাল একটি শব্দ, বাজেট কিন্তু আরেকটি শব্দ। তার মানে ক্যাপিটাল বাজেটিং কিন্তু দুটি আলাদা আলাদা শব্দ। ক্যাপিটাল বাংলা হচ্ছে মূলধন। মূলধন কি? সাধারণভাবে মূলধন বলতে কিন্তু আমরা টাকা পয়সাকেই বুঝে থাকি, কিন্তু বাস্তবিক পক্ষে মূলধন কিন্তু শুধুমাত্র টাকা পয়সাকেই বোঝানো হয় না। ব্যবসায়িক কাজে লাগে এমন যে কোনো জিনিসকেই কিন্তু মূলধন বলা যেতে পারে। সেই হিসাব করলে বাতাস, পানি এগুলোকে কিন্তু মূলধন বলা যায় যদি এই বাতাস পানি ব্যবসায় আসলেই কাজে লাগে। আর বাজেট মানে হচ্ছে নির্দিষ্ট করা, একটি রেঞ্জ ফিক্সড করে দেয়া। দেখবেন আমরা যখন কখনো কোনো মোবাইল বা কোনো ইলেকট্রনিক গেজেট কিনতে যাই তখন সবসময় ফ্রেন্ডরা বলে তোর বাজেট কত, মানে আমার রেঞ্জ জানতে চায়। তার মানে একদিকে ক্যাপিটাল বাজেটিং বা মূলধন প্রাক্কলন বলতে বলা যেতে পারে হচ্ছে মূলধনের সীমানা বা রেঞ্জ নির্দিষ্ট করে দেয়াকে বোঝায়। অন্যভাবে আমরা জানি বিনিয়োগ 3 মেয়াদে করা যায়, স্বল্প মেয়াদে, মধ্যমেয়াদে এবং দীর্ঘমেয়াদে। তাই দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করাকেও কিন্তু মূলধন বাজেটিং বলা হয়। তাই দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার আগে কোথাও বিনিয়োগ করা আমার জন্য উচিত হবে না উচিত হবে না সেটি যাচাই বাছাই করাকেও কিন্তু মূলধন বাজেটিং বলা হয়ে থাকে। মূলধন বাজেটিং কি আসলে গুরুত্বপূর্ণ? নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে যদি আমি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে গিয়ে ভুল করে ফেলি তাহলে সে ভুলের খেসারত কিন্তু আমাকে এতভাবে দিতে হবে। দুটি উদাহরণ দিচ্ছি। ধরুন একজন ছাতা উৎপাদনকারী এবং একজন সোয়েটার উৎপাদনকারীর কথাই ধরা যাক। তারা কিভাবে তাদের প্রোডাক্টগুলো উৎপাদন করে থাকে। একজন ছাতা উৎপাদনকারী কিন্তু বৃষ্টিকে পূর্বানুমান করে বা প্রেডিকশন করে ছাতা উৎপাদন করে, একই রকমভাবে সোয়েটার উৎপাদনকারীও কিন্তু তাই করে থাকে। কিন্তু সেই বছর যদি প্রত্যাশা অনুযায়ী বৃষ্টি না হয় কিংবা শীত না পড়ে তাহলে তাদের প্রোডাক্টগুলো তারা কি করবে পরবর্তীতে? তার মানে অবশ্যই উৎপাদনে যাওয়ার আগে তাদের সকল বিষয়গুলো মাথায় রেখে তারপরে কিন্তু প্রোডাকশনে যেতে হয়। তা না হলে কিন্তু তাদের প্রত্যাশা অনুযায়ী মুনাফা হবে না এবং তাদের লসের মুখে পড়তে হবে। তাই দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করার আগে আমাদেরকে অবশ্যই ভেবে চিন্তে বুঝে শুনে তারপরে বিনিয়োগ করতে হবে। এরপরে যে টপিকসটি নিয়ে সেটা আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে মূলধন বাজেটিং বা মূলধন প্রক্কলনের স্টেপগুলা কি, কিভাবে আমরা আসলে শুরু করব। প্রথমেই যেটি করতে হবে সেটা হচ্ছে প্রজেক্ট জেনারেট করতে হবে বা প্রকল্প প্রণয়ন করতে হবে। প্রকল্প প্রণয়ন কি? আমার কাছে যে অর্থ আছে আমি সেটি যে বিনিয়োগ করব, কোথায় কোথায় বিনিয়োগ করতে আমি পারবো, সে সেক্টরগুলোকে আইডেন্টিফাই করাই হচ্ছে প্রকল্প প্রণয়ন বা প্রজেক্ট জেনারেশন। এবার আমাকে যে কাজটি করতে হবে দ্বিতীয়ত সেটি হচ্ছে প্রজেক্ট ইভ্যালুয়েশন বা প্রকল্প মূল্যায়ন করতে হবে। আমার কাছে যদি 3-4টি অল্টারনেটিভ থাকে সবগুলোকে আমাকে যাচাই বাছাই করতে হবে সুযোগ সুবিধা বা ভালো মন্দ যাচাই করার জন্য। তারপরে আমি বুঝতে পারবো কোনটি আমার জন্য বেস্ট হবে। তৃতীয় যে পয়েন্ট সেটি হচ্ছে প্রকল্প নির্বাচন বা প্রজেক্ট সিলেকশন। সকল প্রজেক্টের বা সকল প্রকল্পগুলোর সুযোগ সুবিধা যখন আমি মূল্যায়ন করে ফেলবো তখন আমি বুঝতে পারবো আসলে আমার প্রতিষ্ঠানের জন্য কোন প্রকল্পটি বেস্ট হবে। যেটি বেস্ট হবে সেটিকে আমি কি করব? নির্বাচন করব। এবার 4 নম্বর পয়েন্ট যেটি হচ্ছে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন বা প্রকল্প বাস্তবায়ন। প্রজেক্ট সিলেক্ট করার পরে আমাকে কি করতে হবে? সে প্রকল্পটি বাস্তবে রূপদান করতে হবে। আর বাস্তবে রূপদান করাকে আসলে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন বলা হয়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে প্রজেক্ট রিইভ্যালুয়েশন বা প্রকল্প পুনর্মূল্যায়ন। প্রকল্প বাস্তবায়ন করার পরে কিন্তু আমি আসলেই বুঝতে পারবো যে প্রকল্পটি থেকে আমি যেই রকম আশা করেছিলাম মুনাফা পাওয়ার জন্য সেই রকম আমি পেলাম কিনা।
যদি পাই তাহলে তো ভালো, যদি না পাই তাহলে আবার ফার্স্ট স্টেজ থেকে আমাকে শুরু করতে হবে। তাই প্রকল্প পুনর্মূল্যায়ন বিষয়টি হচ্ছে পরিকল্পনার সাথে বাস্তবায়নের কতটুক মিল হলো, প্রাপ্তির সাথে প্রত্যাশা কতটুক মিল হলো সেটিকেই যাচাই বাছাই করা। এবার পরে আমি যে টপিকসটি নিয়ে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে প্রকল্প বা প্রকল্পের কত রকমের হয়, কত ধরনের হয়। সচরাচর প্রকল্প কিন্তু 3 ধরনের হয়। প্রথমটি হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট বা পরস্পর বর্জনশীল প্রকল্প। এটি কি? ধরুন আমার কাছে 2টি প্রকল্প রয়েছে, একটি এ আর একটি হচ্ছে বি। যদি আমি এ প্রজেক্ট গ্রহণ করি তাহলে বি প্রজেক্ট ছাড়তে হবে, আর যদি বি প্রজেক্ট গ্রহণ করি তাহলে এ প্রজেক্ট ছাড়তে হবে। দুটোকেই কিন্তু গ্রহণ করা যাবে না। এই যে একটি গ্রহণ করলে আরেকটিকে ছেড়ে দিতে হচ্ছে, এটিকে আসলে বলা হয় পরস্পর বর্জনশীল প্রকল্প বা মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট। দ্বিতীয় যে প্রজেক্ট সেটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট বা স্বাধীন প্রকল্প। স্বাধীন প্রকল্প কি? যদি আমার কাছে 2টি প্রজেক্ট থাকে এ এবং বি, আমি যদি দুটিকে গ্রহণ করতে পারি, দুটিকেই বাদ দিতে পারি, একটিকে গ্রহণ করলে আরেকটিকে বাদ দেওয়ার কোনো প্রভাবিত করে না, সেটিকেই শুধুমাত্র কিন্তু ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন প্রকল্প বলা হয়। তৃতীয় যে প্রজেক্ট সেটি হচ্ছে কনভেনশনাল এবং নন কনভেনশনাল প্রজেক্ট। এটি একটি ম্যাথমেটিক্যাল টার্ম, সেটি আমি যখন অঙ্ক করাবো তখন আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। এরপরে যে আমি টপিকসটি নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে প্রকল্প মূল্যায়নের পদ্ধতি। আসলে আমরা কতভাবে প্রকল্প কি করতে পারি? মূল্যায়ন করতে পারি। প্রকল্প মূল্যায়নের কিন্তু মূলত 2টি পদ্ধতি রয়েছে। একটি পদ্ধতি রয়েছে ট্র্যাডিশনাল বা সনাতন পদ্ধতি। আপনারা ট্র্যাডিশনাল বা সনাতন পদ্ধতিগুলো দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে ARR বা গড় মুনাফার হার, আরেকটি হচ্ছে PBP বা পেব্যাক সময়, 2টি রয়েছে। আর আরেকটি রয়েছে হচ্ছে ডিসকাউন্টেড বা বাট্টাকৃত। ডিসকাউন্টেড বা বাট্টাকৃত দেখুন আপনার এখানে 5টি দেখতে পাচ্ছেন। 5টির মধ্যে প্রথমটি রয়েছে হচ্ছে NPV বা নিট বর্তমান মূল্য, দ্বিতীয়টি রয়েছে হচ্ছে IRR বা আন্ত আয় হার, তৃতীয়টি রয়েছে হচ্ছে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, চতুর্থটি রয়েছে MIRR, আর পঞ্চমটি রয়েছে PI বা প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা মুনাফা সূচক। তাহলে প্রথমে আসা যাক ট্র্যাডিশনাল বা সনাতন পদ্ধতি নিয়ে। সনাতন পদ্ধতির প্রথম যেটি সেটি হচ্ছে ARR বা অ্যাভারেজ রেট অফ রিটার্ন বা গড় মুনাফার হার। গড় মুনাফার হার বের করতে গেলে আমাদেরকে কিন্তু 3টে স্টেপ ফলো করতে হয়। প্রথম স্টেপ হচ্ছে গড় মুনাফা বের করতে হয়, দ্বিতীয়ত হচ্ছে গড় বিনিয়োগ বের করতে হয়, তৃতীয়ত হচ্ছে গড় মুনাফাকে যদি গড় বিনিয়োগ দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমরা গড় মুনাফার হার পেয়ে যাই। এবার দ্বিতীয় যেটি হচ্ছে সেটি হচ্ছে PBP বা পেব্যাক সময়। এটা কি? পেব্যাক সময় হচ্ছে আমি যত টাকা বিনিয়োগ করেছি, ইনভেস্ট করেছি, সেটা আমার কাছে ফিরে আসতে কতদিন সময় লাগবে সেটা ক্যালকুলেশন করার পদ্ধতিকে কিন্তু বলা হয় PBP বা পেব্যাক সময়। এখন ARR কখন গ্রহণযোগ্য? যদি গড় মুনাফার হার 2টি প্রকল্পের মধ্যে যেটির বেশি হবে সেটিই কিন্তু গ্রহণযোগ্য। আর PBP ক্যালকুলেশন করার সময় যে প্রকল্পের PBPটি বা টাইমটি ছোট হবে সেই প্রকল্পটি কিন্তু গ্রহণযোগ্য। এবার দ্বিতীয় পদ্ধতি যেটি ছিল বাট্টাকৃত পদ্ধতি। বাট্টাকৃত পদ্ধতির প্রথমেই রয়েছিল NPV বা নিট বর্তমান মূল্য। নিট বর্তমান মূল্য কি? ক্যাশ ফ্লো 2 রকমের হয়, একটা হচ্ছে ক্যাশ ইনফ্লো, একটা হচ্ছে ক্যাশ আউটফ্লো। ইনফ্লো অ্যান্ড আউটফ্লোর যে ডিফারেন্স সেটাকে আসলে বলা হয় হচ্ছে NPV বা নিট বর্তমান মূল্য। তাহলে নগদ আন্তঃপ্রবাহ এবং নগদ বহিঃপ্রবাহের ডিফারেন্সকে কিন্তু আসলে নিট বর্তমান মূল্য বলা হয়। নিট বর্তমান মূল্য কিন্তু আমাকে 3 রকমের ফলাফল দিতে পারে। যদি 2টি প্রকল্প হয় 2টি প্লাস হতে পারে, 2টি পজিটিভ হতে পারে, আবার 2টি নেগেটিভ হতে পারে, আবার একটি পজিটিভ আর একটি নেগেটিভ হতে পারে। কোনটা ভালো? যদি 2টাই পজিটিভ হয় তাহলে বড় পজিটিভ আনসারটি ভালো। যদি 2টি নেগেটিভ হয় তাহলে 2টোই খারাপ, কোনোটাই ভালো না। কেন ভালো না? কারণ এই পথ দিয়ে গেলেও আমার লস হবে, সেই পথ দিয়ে গেলেও আমার লস হবে, তাহলে আমি কোনো পথেই যেতে চাচ্ছি না। তৃতীয় যেটি হচ্ছে একটি পজিটিভ একটি নেগেটিভ, তাহলে অবভিয়াসলি আমাকে পজিটিভটাকেই কিন্তু কী করতে হবে? গ্রহণ করতে হবে। বাট্টাকৃত পদ্ধতির দ্বিতীয় যে পদ্ধতি সেটি হচ্ছে IRR বা আন্ত আয় হার। এটি কি? আন্ত আয় হার হচ্ছে যে পার্সেন্টেজে বা যে শতকরায় NPV করলে NPV 0 হবে বা নিট বর্তমান মূল্য 0 হবে সেটিকে কিন্তু আসলে আন্ত আয় হার বলা হয়। আন্ত আয় হার কখন গ্রহণযোগ্য? যদি আন্ত আয় হারের রেজাল্ট বা আনসার
মূলধন ব্যয় থেকে বেশি হয় তাহলে সেটি গ্রহণযোগ্য, আর যদি আন্ত আয় হার মূলধন ব্যয় থেকে কম হয় তাহলে সেটি কিন্তু বর্জনযোগ্য। বলে রাখতে চাই, আন্ত আয় হার করতে গেলে আমাকে 2 বার এনপিবি করতে হবে। যদি এনপিবি প্রথমবার করার সময় পজিটিভ বের হয় তাহলে অবশ্যই আমাকে নেগেটিভ এনপিবি বের করতে হবে, আর প্রথমেই যদি নেগেটিভ এনপিবি বের হয় তাহলে পরবর্তীতে আমাকে পজিটিভ এনপিবি বের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এনপিবি এবং আইআরআর মধ্যে কোনটি ভালো কোনটি খারাপ? এর পক্ষে এবং বিপক্ষে অনেক যুক্তি রয়েছে। এক একজন এক একভাবে এক একটা পক্ষে যুক্তি দাঁড় করে এবং সেটিকেই প্রেফার মনে করে। আমি পার্সোনালি এনপিবিকেই পছন্দ করি। এর অনেকগুলো কারণ রয়েছে, কারণ দুটির মধ্যে কিছু পার্থক্য রয়েছে। পার্থক্যের মধ্যে প্রথমটি রয়েছে, প্রথমতই তো এনপিবির যদি আমরা ভাঙে সেটিকে পাচ্ছি হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু, আইআরআরকে ভাঙলে পাচ্ছি ইন্টারনাল রেট অফ রিটার্ন। এটা একটি সিলি পার্থক্য। যদিও মূল পার্থক্য হচ্ছে, যখন আমরা এনপিবির সময় ক্যাশ ফ্লোগুলো পাই, ইনফ্লোগুলো পাই, আন্তঃপ্রবাহগুলো পাই, সেগুলোকে যখন আবার আমরা পুনরায় বিনিয়োগ করব তখন বিনিয়োগ করতে হয় হচ্ছে মূলধন ব্যয়, বা যে রেটে যে ইন্টারেস্টে আমি মূলধন সংগ্রহ করেছি সেই রেটেই কিন্তু আবার নগদ আন্তঃপ্রবাহকে বিনিয়োগ করতে হয়। এটি হচ্ছে বর্তমান মূল্যের একটি অ্যাজাম্পশন। কিন্তু আইআরআরের বেলায় ব্যাপারটি ঠিক অন্যরকম। নগদ প্রবাহকে বিনিয়োগ করতে হয় হচ্ছে আন্ত আয় হারের রেটেই, মানে যে রেটে আমি আইআরআর বের করেছি সেই রেটেই কিন্তু আবার নগদ আন্তঃপ্রবাহকে বিনিয়োগ করতে হবে। তার মানে এটি একটি প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হচ্ছে, দেখা যায় ক্যাশ ফ্লোর যে রেঞ্জগুলো থাকে বা নগদ আন্তঃপ্রবাহের যে রেঞ্জ থাকে সেটি যদি বেশি পার্থক্যের হয় তাহলে আইআরআর নির্ণয় করতে গিয়ে কিন্তু একটু সমস্যা হয়, যদি এনপিবি নির্ণয় করতে কখনোই কোনো সমস্যা হয় না। ধরুন প্রজেক্টের যদি ক্যাশ ফ্লো বা আন্তঃপ্রবাহের রেঞ্জটি এমন হয় 5,000, 7,000, 9,000, 15,000, 20,000, তাহলে এনপিবি করার সময় কখনোই কোনো প্রবলেম হবে না, আইআরআর করার সময়ও কখনো প্রবলেম হবে না। কিন্তু যদি ক্যাশ ফ্লোর রেঞ্জটি এরকম হয় 5,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ, রেঞ্জটি যদি খুব বেশি আপ ডাউন করে এক্ষেত্রেও এনপিবি করার সময় কোনো প্রবলেম হবে না, তবে আইআরআর নির্ণয় করতে গিয়ে আমাদের প্রবলেম হয়ে যাবে। তাহলে এটি একটি পার্থক্য এবং সুযোগ সুবিধা দুটির ভিন্ন ভিন্ন রকম দেখতেই পাচ্ছি। আরেকটি যে মূল পার্থক্য সেটি হচ্ছে, প্রজেক্ট আগেই বলেছি 3 রকমের হয়, মিউচুয়ালি এক্সক্লুসিভ ছিল আর ইন্ডিপেন্ডেন্ট ছিল। যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট হয় বা পরস্পর বর্জনশীল প্রকল্প হয় তাহলে এনপিবি এবং আইআরআর কিন্তু আমাকে ভিন্ন ভিন্ন ফলাফল দিবে। আর যদি ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট হয় বা স্বাধীন প্রকল্প হয় তাহলে এনপিবি এবং আইআরআর আমাকে কিন্তু একই রকমের ফলাফল দিবে। একই রকমের ফলাফল বলতে একটি সাধারণ অ্যাজাম্পশন হচ্ছে, যদি এনপিবি পজিটিভ হয় তাহলে আইআরআর অবশ্যই মূলধন ব্যয় থেকে বড় হবে এবং সেটি সিলেক্টেড হবে। আর যদি এনপিবি নেগেটিভ হয় তাহলে অবশ্যই আইআরআর কিন্তু কি হবে, মূলধন ব্যয় থেকে কম হবে এবং সেটি রিজেক্টেড হবে। এই কথাগুলো কিন্তু স্বাধীন প্রকল্পের বেলায় বা ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টের বেলায় শুধু প্রযোজ্য। মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট বা পরস্পর বর্জনশীল প্রকল্পের সময় এই কথাগুলো কিন্তু প্রযোজ্য না। এটি একটি পার্থক্য। আর লাস্ট পার্থক্য যেটি বলতে চাই সেটি হচ্ছে, ব্যবসায়ীরা অনেক সময় কি করে, ফলাফলকে পার্সেন্টেজে দেখতে বেশি পছন্দ করে। কারণ আইআরআরের বেলায় কিন্তু ফলাফলটি আমরা পার্সেন্টেজে পাই, আর এনপিবির সময় কিন্তু ফলাফলটি আমরা টাকার অঙ্কে পাই। এ কারণে অনেকে ফলাফলটিকে পার্সেন্টেজে পছন্দ করে এবং অনেকে টাকার অঙ্কে পছন্দ করে। এখানেও দুই দল দুই রকম পছন্দ করে। ওভারঅল আমি যদি দেখি তাহলে আমি বিভিন্ন সুযোগ সুবিধা বিবেচনা করলে আমি এনপিবিকেই পছন্দ করি। এরপরে আরও যে পদ্ধতিগুলো রয়েছে, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, এমআইআরআর আর হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স, এগুলো ম্যাথ করার সময় আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। এরপরে যে টপিক্সটি নিয়ে আপনাদের সাথে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ক্যাপিটাল রেশনিং বা মূলধন বরাদ্দকরণ নীতি। মূলধন বরাদ্দকরণ নীতি আবার কি? মূলধন বরাদ্দকরণ নীতি হচ্ছে মূলধন বাজেটিংয়ের একটি অংশ। ক্যাপিটাল বাজেটিংয়ের একটা পার্ট হচ্ছে ক্যাপিটাল রেশনিং। ক্যাপিটাল রেশনিং বা মূলধন বরাদ্দকরণ নীতি হচ্ছে, আমার কাছে লিমিটেড ক্যাপিটাল রয়েছে এবং এই লিমিটেড ক্যাপিটাল দিয়ে আমাকে ভালো একটি প্রকল্প যখন খুঁজতে হবে বা অনেকগুলো প্রকল্প থেকে যখন আমাকে ভালো প্রকল্পটিকেই বাছতে হবে তখনই সেটাকে বলা হয় মূলধন বরাদ্দকরণ। তাই বলতে পারি মূলধন বরাদ্দকরণ হচ্ছে মূলধন বাজেটিংয়ের একটি অংশ। এটি অবশ্যই একটি স্বল্পমেয়াদী এবং এটি সচরাচর অল্প সময়ের জন্য হয়ে থাকে এবং এর আওতা বা পরিধিও তুলনামূলকভাবে অনেক কম হয়ে থাকে। তাহলে মূলধন বাজেটিং আর মূলধন বরাদ্দকরণ কিন্তু আমরা আলাদা আলাদাভাবে বুঝতে পেরেছি আশা করি।
আর লাস্ট যে টপিকস নিয়ে আমি আলোচনা করতে চাই সেটি হচ্ছে মূলধন বাজেটিংয়ের সমস্যাগুলো কী কী। প্রথম সমস্যা হচ্ছে এটা একটা লং টার্ম ইনভেস্টমেন্ট, এটি একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে গেলে অবশ্যই অনেক ভাবার দরকার পড়ে, অনেক চিন্তা করার দরকার পড়ে, এটি একটি সমস্যা। এখানে অনেক টাইম কনজিউম হয়, অনেকটা সময় নষ্ট হয়ে যায় ভাবতে গেলে, চিন্তা করতে গেলে, এটি একটি সমস্যা। হিউজ অ্যামাউন্ট অফ ফান্ড, এখানে টাকার পরিমাণ কিন্তু তুলনামূলকভাবে অনেক বড় অঙ্কের হয়। যেহেতু বড় অঙ্কের টাকার পরিমাণ হয়ে থাকে এ কারণে অবশ্যই ভেবে চিন্তে সিদ্ধান্তটি নিতে হয়, এটি একটি সমস্যা। তারপরে যে সমস্যা সেটি হচ্ছে ডিমান্ড চেঞ্জ হয়ে যাওয়া। আমি যে ডিমান্ডের উপর বা যে প্রোডাক্টের ডিমান্ড ফোরকাস্ট করে আমি বিনিয়োগ করতে চাচ্ছি সেটি ভবিষ্যতে গিয়ে কিন্তু আবার পরিবর্তিত হয়ে যেতে পারে, এটি একটি সমস্যা। তার মানে মূলধন বাজেটিংয়ের আমরা আরেকটি সমস্যা হচ্ছে ইরিভার্সিবল ডিসিশন, বা যদি আমি বিনিয়োগ করে ফেলি বা সিদ্ধান্ত নিয়ে ফেলি সেটাকে কিন্তু রিভার্স করা কখনোই আর সম্ভব হয় না। তার মানে এগুলোই হচ্ছে মূলধন বাজেটিংয়ের কতিপয় সমস্যা। এছাড়া আরও অনেক সমস্যা রয়েছে। অনেক থিওরি আপনাদেরকে বললাম, শোনালাম, শেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে আরেকবার একটু রিক্যাপ করে নেবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।